কাল থেকে ট্রেকিং শুরু, হাঁটতে হবে অনেক। ধারা বলল, উত্তেজনা কাজ করছে খুব, আমার নার্ভাসও। মনোবল ঠিক রেখো। 7:30টায় নাস্তা খেয়ে শুরু হয় ট্রেকিং। দলে আরও 2টি মেয়ে রয়েছে। একজন মেয়ে দেখতে অসম্ভব সুন্দর, চোখ নীল, চুল লাল। ধারার ইচ্ছে হচ্ছে কথা বলতে, কিন্তু বিভোরের ভয়ে বলছে না। বিভোর না করেছে আগ বাড়িয়ে অভিযানে কারোর সাথে কথা না বলতে, মন দিয়ে শুধু অভিযানটা উপভোগ করতে। পথে অনেক হোটেল, বাড়িঘর নিয়ে দেখা পেল চিপলাঙ্গা নামে এক গ্রামের। খানিকটা এগোনোর পর এক জায়গায় থেকে পরিষ্কার নজরে এলো কুসুমকাংরু শৃঙ্গ। আরও একটু এগিয়ে পেল ঝুলন্ত ব্রিজ। এখানে সবই দড়ির ব্রিজ। ব্রিজের ওপর দিয়ে সাবধানে নদী পার হলো সবাই। ধারার পা কাঁপছিল। বিভোর ধারার পিছনে ছিল, ধারাকে সুরক্ষিত রাখতে। এরপর এলো থডকেশি গ্রাম। আরও খানিক পর নারিনিং নামে এক জায়গা। পথ ধীরে ধীরে নিচের দিকে নামছে। ধারা মুগ্ধতায় বিস্মিত হয়ে যায়। সবার চোখেই মুগ্ধতা। ভারী সুন্দর পথ, প্রচুর ফুল, প্রচুর অচেনা পাখি এ পথে। কারো মুখে কথা নেই, দলটা নিশ্চুপ, সবাই চারপাশ উপভোগ করছে। আরও ঘণ্টাখানেক পর পৌঁছানো হয় ফাংদিক। ফাংদিক গ্রামটা নদীর দুপার জুড়ে বিস্তৃত। এখানে খানিকক্ষণ থামল সবাই। প্রিন্স অফ এভারেস্ট হোটেলে দুপুরের খাবার হিসাবে জুটল শাক ভাত। লুকলা থেকে ফাংদিক আসতে 3 ঘন্টা লেগেছে। 12টায় বেরিয়ে পড়ে আবার। লুকলা থেকে নার্নিংয়ের রাস্তা ছিল নিচের দিকে, এবার আস্তে আস্তে উচ্চতা বাড়ছে। ধারা খেয়াল করছে অনেকক্ষণ যাবৎ নীল চোখের মেয়েটা হাসে না, কেমন ফ্যাকাশে মুখ। এভারেস্ট চড়ার কোনো ভাবভঙ্গি নেই মুখে, মনে হচ্ছে জীবিত লাশ হাঁটছে। কী কারণের? ওরা পার হলো আরও 3-4টে গ্রাম। রাস্তায় প্রচুর ট্রেকার, সবার কাঁধে ব্যাকপ্যাক। কি দারুণ দেখতে। ধারা ঠোঁটে হাসি লেগেই আছে। এখানকার ট্রেকিং সিজন এটাই। সারা পৃথিবী থেকে ট্রেকার আর মাউন্টেনিয়ারিংরা এ সময় এ পথে ভিড় করে, আর তাদের আপ্যায়নের জন্য তৈরি এখানকার লোকজন। গোটা পথ জুড়ে রয়েছে অনেক হোটেল, থাকা খাওয়ার অঢেল ব্যবস্থা। বেশিরভাগ দোকানপাট চালায় মেয়েরা। এছাড়া আছে চাষাবাদ। পাহাড়ের ঢালে চলছে ধান চাষ। চাষের কাজে ছেলেদের সঙ্গে সমান তালে হাত লাগাচ্ছে মেয়েরা। এরপর ঢোকা হয় মঞ্জগ্রামে। মঞ্জগ্রাম থেকে শুরু হয় সাগরমাতা ন্যাশনাল পার্ক। ঢুকতে হয় এন্ট্রি টিকিট কেটে। এরপর দড়ির ব্রিজ পেরিয়ে পৌঁছে জোরসাল গ্রামে। আজ রাতটা এখানেই থাকা হবে। হিমালয় লজের দোতলায় 2টো রুম নেওয়া হলো। দোতলায় 8টা রুম এক সারিতে। রুমগুলোর সামনে লম্বা বেলকনি। রুমে ঢুকে বিভোর বাইরে তাকায়। 30 বয়সী একজন লোক আর চোখে তাদের রুমের দিকে তাকিয়ে সামনে এগোচ্ছে। বিভোর প্রায় 1.5 ঘন্টা যাবৎ দেখছে লোকটিকে। ধারাকে আর চোখে দেখতে, চোখের দৃষ্টিতে লালসা। এমন একটা অভিযানে এমন বিকৃত মস্তিষ্কের মানুষ। ধারা বিভোরের কাঁধে হাত রাখে। ধারা বলল, একজন এভারেস্ট অভিযাত্রীর মাইন্ড এমন হতে পারে? বিভোর বুঝতে না পেরে প্রশ্ন করল, কার কথা বলছো? তুমি যার কথা ভাবছো। তুমি খেয়াল করেছো এই লোক এভারেস্ট অভিযাত্রী না, আশেপাশের গ্রামের আদিবাসী হবে। যাই হোক, খারাপ আচরণ করলে বুঝিয়ে দেবো বিভোর কি জিনিস। ধারা বিভোরের কাছে এসে দাঁড়ায়। 2 হাতে গলা জড়িয়ে ধরে বলল, কি জিনিস? বিভোর কপাল ভাঁজ করে ধারার দিকে তাকায়। ধারা ভ্রু উঁচিয়ে আবার নামায়। বিভোর আচমকা চুমুতে ডোবে। তখনই প্রভাস আসে। ধারা দ্রুত ছিটকে পড়ে দূরে, চোখ মুখ খিচে নিজেকে নিজে শাসায়। প্রভাস দ্রুত সরি বলে বেরিয়ে যায়। বিভোর পেছন থেকে ডাকে প্রভাসকে। প্রভাস শোনেনি। ধারা বিছানায় বসে বিভোরকে ধমক দেয়, ছি ছি ছি, ওনাকে আমি দাদা ডাকি, ওনার সামনে তুমি দরজা কেন বন্ধ করোনি? অমনি আমার দোষ না, গলা জড়িয়ে ধরেছে কে? ধারা আর চোখে একবার বিভোরকে দেখে, এরপর শুয়ে পড়ে। বিভোর ডাকে, খাবা না? উঠো। ক্লান্ত লাগছে খুব, তুমি খাবার নিয়ে এসো প্লিজ। তোমাকে একা রেখে যাব? ধারা বিভোরের দিকে তাকায়, বলে, তো কি, আমি নিজেকে নিজে রক্ষা করতে জানি। বিভোর ছুরি ধারার পাশে রেখে বেরিয়ে যায়। নিচে নামার পূর্বে চারপাশ দেখে নেয়। যাক, ওই লোকটি নেই। বিভোর, প্রভাস, ফজলুল সহ পুরো দলটাই খাবার খেতে হোটেলে ঢোকে। আরও কয়টি দল রয়েছে।
ধারার চোখ দুটো সবেমাত্র লেগেছে, তখনই দরজা খোলার আওয়াজে ঘুম ভেঙে যায়। সে দরজা লাগায়নি, বিভোর বাইরে থেকে লাগিয়েছিল। ধীরে ধীরে পায়ের আওয়াজ স্পষ্ট হচ্ছে। এটা বিভোর নয়, ধারা জানে। সে অনুভব করে বিভোরের উপস্থিতি। কে এলো? ওই লোকটি। পিঠে হাতের স্পর্শ। ধারার শরীর ঘিন করে ওঠে। বালিশের নিচ থেকে ছুরিটা হাতে নেয়। এরপর কৌশলে চোখের পলকে লোকটিকে বিছানায় ফেলে গলায় ছুরি ধরে। লোকটির ভয়ে আত্মা কেঁপে ওঠে। শুনেছে বাঙালি মেয়েরা ভীতু হয়, ছেলেদের ভয় পায়। চাপালিঙ্গা গ্রামের লোক সে। তখন তার বন্ধু ধারাকে দেখিয়ে বলেছিল, এই মেয়ে বাঙালিয়ান দেখে মনে হচ্ছে না। এরপরে সে পিছু ধরে। এমনটা হবে ভাবেনি। নড়তে চাইলে ধারা চোখ পাকিয়ে কড়া কণ্ঠে ইংলিশে বলল, নড়বি তো মরবি, কোনো চালাকি করবি না। হাতে যে ছুরিটা আছে অনেক ধার, একবার হাত চালালে শেষ হয়ে যাবি। কাঙ্কার নাড়াচাড়া থামিয়ে দেয়। ধারা প্রশ্ন করল, নাম কি? কাঙ্কার। ধারা খাঁটি বাংলায় বলে, কাঙ্কার। অনেশ্বা আর র বাদ দিলে কাকা, আর কাকা ডাকে কাউয়া। তাইলে তুই কাউয়া? দেখতেও কালা আছিস, তো কাউয়া মানায়। তোরে আমি কাউয়া ডাকবো, সুন্দর না নামটা? কাঙ্কার হতবুদ্ধি হয়ে পড়ে। ধারার কথার আগামাথা বোঝেনি সে। বরাবরই ফর্সা নারীর উপর তার দুর্বলতা, তবে একটু বোকা, তাই কখনো ধর্ষণ করা হয়ে ওঠেনি এত চেষ্টা করেও। রীতিমতো রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে ভয়ে। যদি ধারা লোক ডাকে, তার আগে কিছু একটা করতে হবে। কিন্তু কিছু করার পূর্বেই বিভোর এসে ঢোকে। বিছানার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সে খাবার না খেয়ে দুইজনের খাবার একসাথে নিয়ে দ্রুত ফিরেছে। কাঙ্কারকে দেখে যা বোঝার বুঝে ফেলে। ধারাকে সরিয়ে কাঙ্কারের কলার ধরে দাঁড় করায়। অনবরত নাকে মুখে ঘুষি দিতে থাকে। কাঙ্কার ভয়ে চিৎকার করছে না। চিৎকার করলে আরও লোকজন আসবে, তখন সবাই মারবে। আর্তনাদ করে শুধু বলছে, প্লিজ ফরগিভ মি, প্লিজ। ধারার মনে হলো কাঙ্কার শুধু বোকা নয়, মেন্টালি প্রবলেম রয়েছে। বিভোরকে আটকায়, বলে, ছেড়ে দাও, আমার কোনো ক্ষতি করেনি, করতে পারেনি। বিভোর একটা রুমাল কাঙ্কারের হাতে দিয়ে ইংলিশে বলল, রক্ত মুছে বেরিয়ে যায়। রুমে কি হয়েছে বাইরের কেউ যেন না জানে। কাঙ্কার বাধ্যের মতো রক্ত মোছে। রুমালটা ফিরিয়ে দিতে চাইলে বিভোর বলে, নিয়ে যা। কাঙ্কার দ্রুত গতিতে বেরিয়ে যায়। এই নিয়ে 27 বার সে মার খেয়েছে। বিকেল নাগাদ হাঁটতে বের হয় দুজন। দুধকষি নদীর ডান দিকে ছোট গ্রাম জোরসাল, দু একটা হোটেল, খাওয়ার জায়গা, একটু এগিয়ে আর্মি চেকপোস্ট, দুধকষি ওপর দিয়ে একটা দড়ির ব্রিজ। আর 5টা গ্রামের মতোই দেখতে। চোখে পড়ে আরও কয়টি দল। হাঁটতে হাঁটতে ধারা প্রশ্ন করল, গ্রামের সবাই খুব গরিব তাই না? বিভোর মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক বোঝায়। শুধু এই গ্রাম নয়, গোটা এলাকাটাই বড় গরিব। সাধারণ মানুষ কেউ চাষবাস করে, কেউ মালবাহকের কাজ করে সংসার চালায়। প্রচুর পোর্টার দেখা যায় রাস্তায়, তাদের পিঠে বোঝা, হাতে টি আকৃতির লাঠি। মাঝে মাঝে ওই লাঠিতে হেলান দিয়ে একটু জিরিয়ে নেয়, তারপর আবার চলে। পোর্টাররা হোটেলে খাবার পৌঁছে দেয় বা কোনো ট্রেকিং দলের লাগেজ বহন করে। মেয়েরা জমি চাষ করে, ইয়াক চড়ায়। তবে এদের ছাড়াও আরও এক শ্রেণীর মানুষ আছে যারা হোটেলের মালিক ও কর্মচারী। সন্ধ্যার পূর্ব মুহূর্তে ফেরা হয়। ব্যালকনিতে বসে প্রভাস, ফজলুল, বিভোর, ধারার কিছুক্ষণ আড্ডা চলল। অন্ধকার যত বাড়তে থাকে ঠান্ডা তত বাড়ে। অগত্যা যে যার রুমে এসে লেপের নিচে ঢোকে। কালকের গন্তব্য নামচে বাজার। অনেক চড়াই ভাঙতে হবে। 2740 মিটার উচ্চতার জোরসাল থেকে 3440 মিটার উচ্চতার নামচে বাজার। অভিযানের দ্বিতীয় দিনে ট্র্যাকে সেটা 4টিখানি কথা নয়। ধারা বিভোরের বুকে মুখ গুজে ঘুমে তলিয়ে গেছে। বিভোরের ঘুম আসছে না। এর পরদিন ভোর 5টার দিকে ট্র্যাকাররা বেরিয়ে পড়েছে পথে। তাদের বেরোতে বেরোতে প্রায় 7:30। একটু এগোনোর পর আর্মি চেকপোস্ট। পারমিট দেখতে চাইছে। পারমিট দেখানো হলো। এরপর দড়ির ব্রিজ। এতক্ষণ গ্রামটা ছিল দুধকষি নদীর ডান পাশে। দড়ির সেতু বিয়ে এবার ওরা বাঁ পাশে এলো। নদীর ধার দিয়েই বয়ে চলা। আধ ঘন্টা পর আবার ব্রিজ, আবার নদী পেরোনো। যতবার ব্রিজ আসে ততবার ধারা বিভোরকে বলে, এবার বোধহয় পা ফসকে পড়েই যাব। এত নড়ে কেন সেতু? আমার সেতু খুব ভয় লাগে।
কিন্তু পরেনি একবারও। বিভোর পেছন থেকে নিরাপত্তা দিয়েছে। বিভোরের আবার দড়ির সেতু বেশ লাগে, মনে হয় দোলনাতে আছে। এরপর ঠোঁটেকষি নদী পেরিয়ে খাড়া চড়াই। এই ঠোঁটেকষির বাঁ দিক থেকে এসে পড়েছে দুধকষিতে। কারো মুখে কথা নেই, যে যার মতো হাঁটছে তো হাঁটছে, চড়াই ভাঙছে তো ভাঙছেই। ধারা বিরক্ত হয়ে ওঠে, দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, নিজেকে নিজে বিড়বিড় করে শাসায়। কে বলছিল এভারেস্ট আসতে? বরের মাথায় বাড়ি মেরে স্মৃতি ভুলিয়ে দিতে। তাইলে বড় আসতো না, তুইও না। এখন হাঁট, বেশি উড়ে হাঁট, হাঁটতে হাঁটতে মরে যা। ধারার কথাগুলো বিভোরের কানে আসে, ঠোঁট টিপে হাসে। ধারা প্রতিদিনই একা একা কথা বলে, এটা নতুন না, তবে বেশ লাগে বিভোরের। বিভোর পানির বোতল বের করে ধারাকে দেয়। ধারা এক ঢোক খায়, বিভোরও এক ঢোক খায়, আবার হাঁটা শুরু হয়। আরও প্রায় ঘণ্টাখানেক চড়াই ভাঙার পর এমন একটা বিন্দুতে পৌঁছায় যেখান থেকে চমলুংমাকে স্পষ্ট দেখা যায়। সারা পৃথিবী যাকে মাউন্ট এভারেস্ট বলে জানে, তবে তিব্বতে তার নাম চমলুংমা, যার অর্থ পৃথিবীর ধাত্রীমাতা। নেপালে এভারেস্টের সরকারি নাম সাগরমাতা। জায়গাটা পরিষ্কার করে পাথর দিয়ে সাজানো, আকাশ একটু মেঘলা, তবুও বেশ লাগলো স্বপ্ন সুন্দরীকে। এভারেস্ট বা সাগরমাতা দর্শন করে সবার শরীরের সব জড়তা, মনের সব ক্লান্তি এক লহমায় উধাও হয়ে গেল। দূর হয়ে গেল যাবতীয় আরামপ্রিয় আতসেপনা, আসে মনের জোর। ধারা পুরোপুরিভাবে সতেজ হয়ে ওঠে। এভারেস্ট দর্শন ম্যাজিকের মতো কাজ করে সর্বাঙ্গে। এই পথে আবার বহু ট্রেকার। অভিযাত্রীরা দেখা হলে একে অপরকে হাত জোর করে বলছেন নমস্তে। কি আশ্চর্য! নানা ভাষা, নানা মত, নানা পরিধান। এদের প্রত্যেকেই একটি হিন্দি বা নেপালি শব্দ উচ্চারণ করছে স্বতঃস্ফূর্তভাবে। ব্যাপারটা দেখতে বেশ ভালো লাগা অনুভূতি হচ্ছে। একটা জায়গায় প্রভাস, বিভোর, ধারা, ফজলুল দাঁড়ায়। ধারা দাঁড়িয়েছে বিভোরের পেট জড়িয়ে ধরে, মাথা হেলান দিয়ে রেখেছে বিভোরের বুকে। ধারা খেয়াল করে নীল চোখের মিটিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দেখে। নীল চোখ দুটিতে জল চিকচিক করছে। অদ্ভুত। 3-4টা ছেলে হাতে কাগজের বক্স, পিঠে ঝোলা নিয়ে এদিক ওদিক হাঁটছে, কিছু একটা বিক্রি করছে। ফজলুল ডেকে আনে একটি ছেলেকে, সে কমলা লেবু বিক্রি করে। একটির দাম 50 টাকা। প্রভাস দরদাম করে, 120 টাকায় 4টা কমলা লেবু নেয়। ধারা আগ বাড়িয়ে আরও 100 টাকা দিয়ে দেয়। তার বড় মায়া হচ্ছে এত গরিব মানুষ দেখে। ওদের শুধু কয়টা মাসই বিক্রির সুযোগ। বিভোর ধারাকে বলল, ওরা এইসবে অভ্যস্ত। ধারা কিছু বলল না, তবে কমলা লেবুর এক কোয়া খেয়ে সব ক্লান্তি দূর হয়ে গেল। এত মিষ্টি আর সুস্বাদু। খাওয়া শেষে আবার পা চালানো শুরু হয়। আধা ঘন্টার ভেতরে পৌঁছে যায় নামচে বাজারে। নামচে বাজার একটি জমজমাট জায়গা। পাহাড়ের ইউ আকৃতির ডাল বরাবর গড়ে উঠেছে প্রচুর ঘরবাড়ি, দোকান, বাজার। ওরা সুন্দর এক প্রবেশপত্র পেরিয়ে ঢুকলো। এক পাশ দিয়ে বয়ে যাচ্ছে জলধারা, তার পাশ দিয়ে ওপরে ওঠার রাস্তা। রাস্তার ধারে সেই ঝর্ণার জলে অনেক লোক কাপড় কাচ্ছে, স্নান করছে। শহরের দোকানপাট বেশ সাজানো। ওরা উঠল ইয়াক হোটেলে, 3 তলায় 113 নম্বর, 114 নম্বর রুমে। আরও কয়েকটি দল এই হোটেলে ওঠে। ধারা ফ্রেশ হয়ে বের হয়। বিভোর তখনও ওয়াশরুমে। ধারা শুনতে পায় পাশের রুম থেকে কান্নার শব্দ আসছে, মেয়েলি কান্না। কে কাঁদে? ধারা আগ্রহ নিয়ে পা বাড়ায়। দরজা হালকা ফাঁক করা, সেইটুকুতেই দেখতে পায় নীল চোখের মেয়েটি রুমের ছাদের দিকে তাকিয়ে কাঁদছে আর বলছে, ক্রিস, প্লিজ কাম ব্যাক, প্লিজ কাম ব্যাক। এত সুন্দর মেয়েকে কান্নায় মানাচ্ছে না একদম। ধারার বুকটা হু হু করে উঠল। অদ্ভুত অনুভূতিতে ভেতরটা কেঁপে উঠছে। বিষাদময় মন নিয়ে রুমে ঢোকে। বিভোর বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। ধারাকে থম মেরে বসে থাকতে দেখে বলল, খারাপ লাগছে ধারা? ধারা যেন শুনল না। বিভোর পাশে এসে বসে, ধারার কাঁধে হাত রাখে। ধারা কেঁপে উঠল, বিভোরের দিকে তাকায়। বিভোর প্রশ্ন করল, কিছু হয়েছে? না। বিভোর আর কিছু বলল না। ধারাকে আচমকা কোলে তুলে নিতেই ধারা চিৎকার করে ওঠে। আরে আজব, হুটহাট কোলে তোলার কি মানে? বিভোর জানালা থেকে এগোতে এগোতে বলল, আমার ভালো লাগে। জানালার সামনে এসে ধারাকে দাঁড় করায়। এরপর পর্দা সরিয়ে দেয় বিভোর। ধারার চোখ দুটি চকচক করে ওঠে, ঠোঁটে ফুটে ওঠে হাসি।
গোটা নামছে বাজার চোখের সামনে, আর সাথে দেখা যাচ্ছে মাথা তুলে দাঁড়িয়ে আছে একের পর এক বরফ শৃঙ্গ। অসম্ভব সুন্দর এই দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে গেল ধারা। স্তব্ধ হয়ে শুধু তাকিয়েই রইল। কি সুন্দর দেখাচ্ছে, এ যেন স্বপ্নের রাজত্ব। ছোটবেলায় হাতিম, আলিফ লায়লা এমন অনেক জায়গা দেখা যেত, ভয়ঙ্কর সুন্দর। ধারা ঘুরে দাঁড়ায়, বিভোর খালি গায়ে দাঁড়িয়ে সামনে। ধারা এক আঙুল বিভোরের বুকের মধ্যিখানে রেখে বলল, এই মানুষটা আমায় এত কেন ভালোবাসে আপনি কি জানেন বিভোর মশাই? বিভোর এক হাতে ধারার কোমর আঁকড়ে ধরে বলল, বোধহয় মিষ্টি মেয়েটার মিষ্টি হাসি দেখার জন্য। ধারা হাসে, অসম্ভব সুন্দর সেই হাসি। সূর্যের আলোর মতো ঝিলিক দিয়ে উঠে গেজদাঁত, আর চোখের কার্নিশে যেন জমে জল। ধারার কপালে ছড়িয়ে থাকা অবাধ্য চুলগুলো সরিয়ে দিয়ে বিভোর বলল, এভাবেই হাসবে আজীবন। যে যার পছন্দ মতো হোটেলে এগ চাউমিন, মিট চাউমিন খেলো, প্রতি প্লেট 250 টাকা। এরপর হোটেলে ফিরে ঘন্টা 3 ঘুমিয়ে সন্ধ্যার পূর্ব মুহূর্তে বাজার ঘুরে দেখতে সবাই একজোট হয়ে বের হয়। বাজারে যে যার মতো বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে পড়ে। বাজারে বিক্রি হচ্ছে সব পর্বতারোহণের সরঞ্জাম। ট্রেকিং বা রক ক্লাইম্বিংয়ের জন্য যা কিছু দরকার তার সবই পাওয়া যাচ্ছে এখানে। দামও কাঠমান্ডু থেকে বেশ কম। সব জায়গায় সেল চলছে 50%, 60% ডিসকাউন্টে বিক্রি হচ্ছে প্রায় সব কিছু। বিভোর এটা ওটা দরদাম করে বেড়াচ্ছে। ধারা বলল, একবার বরং বাসায় কল করি, সবাইকে জানাই আমরা কোথায় আছি। বিভোর বলল, করো, আমিও করি। পরিবারের সাথে কথা শেষ করে আবার ঘুরে ঘুরে দেখতে থাকে বাজার। এখানে ফোন চার্জ 100 টাকা প্রতি মিনিটে, আর ইন্টারনেট 10 টাকা প্রতি মিনিট। চারপাশে বড় বড় হোটেল, সেখানে বিদেশিদের জন্য নানা রকম প্রমোদের ব্যবস্থা। সন্ধ্যার কিছুক্ষণ পার হতেই বাইরে হালকা হাওয়া শুরু হয়, সঙ্গে বাড়তে থাকে ঠান্ডা। তাই দ্রুত হোটেলে ফিরে সবাই। 9টার মধ্যে ডিনার শেষ করে সবাই রুমে চলে আসে। এরই মধ্যে রুমে জেম্বা আসে। বিভোর হেসে জড়িয়ে ধরে জেম্বাকে। জেম্বা বলল, কাল আমরা স্যাংবসে যাব বেশি উচ্চতায় চলাচল করে ধাতস্থ হওয়ার জন্য। বিভোর বলল, ব্রেকফাস্টে দ্রুত সারবে। ফজলুল ভাইয়ার প্রভাস দাকে বলা হয়েছে নাকি আমি বলবো? বলে দিয়েছি, আসি। স্যাংবোচোতে একটা ছোট্ট এয়ার স্ট্রিপ আছে, সেখানেই ওদের সব মালপত্র আসার কথা। আরও 2-3 দিন হয়তো এই নামচে বাজারে তাদের থেকে যেতে হবে, কারণ সব মালপত্র এখনো এসে পৌঁছায়নি। ব্রেকফাস্ট সেরে 8টা নাগাদ ওরা বের হলো। হাতে ওয়াকিং স্টিক, পিঠে ন্যাসপ্যাক, তাতে অল্প কিছু খাবার আর জল। বেশ চওড়া খাড়া পথ। কিছু দূরে গিয়ে ডান দিকে পেরিয়ে গেছে এভারেস্টের বেস ক্যাম্পের পথ, কিন্তু ওরা এগোচ্ছে খাড়া ওপরে। উঠতে উঠতে সবাই খেয়াল করে মাথার উপরে ছোট্ট প্লেন উঠছে। জেম্বা বলল, উপরে আছে এয়ার স্ট্রিপ, সেখানেই মালপত্র আসবে। কিছুক্ষণ পর 9টা নাগাদ ওরা পৌঁছে এয়ার স্ট্রিপে। গিয়ে দেখে কিছুক্ষণ আগে যে প্লেনটা দেখেছিল সেটা এখন মাল নামাচ্ছে। মালপত্র দেখতে জেম্পা ওদিকে ছুটল। মালপত্র নামানোর শেষে ফের উড়ে গেল প্লেনটি। যাত্রী নয়, শুধু মাল বহন করাই এই প্লেনের কাজ। বিভোরদের অর্ধেক মালে এসেছে। মালপত্র এক জায়গায় রেখে আরেকটু ওপরে উঠল ওরা। জেম্বা বলল, উপরে একটা খুব সুন্দর হোটেল আছে, এভারেস্ট ভিউ হোটেল। ওখান থেকে মাউন্ট এভারেস্ট খুব সুন্দর স্পষ্ট দেখা যায়। বড় বড় জুনিপারের জঙ্গলের মধ্যে দিয়ে হালকা ঢালের পথ। একটু ওপরে উঠে রাস্তা প্রায় সমতল। ওঠার পথে ধারা বার কয়েক পিছলে খেয়েছে। সব সময়ের মতো বিভোর আগলে রেখেছে। এভারেস্ট ভিউ হোটেলটি বেশ সুন্দর করে সাজানো। এখানে সবই সুন্দর, যেদিকে চোখ যায় সৌন্দর্যের খেলা শুধু। হোটেল ছেড়িয়ে আরও কিছু দূর এগোনোর পর দেখা গেল রডোডেন্ড্রনের জঙ্গল। রডোডেন্ড্রনের জঙ্গলের ফাঁক দিয়ে দেখা মেলে দুটি গ্রামের। গ্রাম দুটির নাম খুমজুম আর খুনেদ। 2টা 30-এ হোটেলে ফেরা হয়। ফিরে লাঞ্চ সেরে নেয় ওরা। জলের অভাব রয়েছে এখানে, গোসলের ব্যবস্থা নেই। বলতে গেলে গোসল মোটামুটি বারণ। অগত্যা ভেজা তাওয়ালে দিয়ে শরীর মুছে সন্তুষ্ট থাকতে হচ্ছে। ধারা কমফোর্টারের ভেতরে শুয়ে আছে। বিভোর পাশে বসে ল্যাপটপে কিছু করছে। ধারা প্রশ্ন করল, ল্যাপটপ এনেছো কেন? সময় কাটানোর জন্য। সময় কাটানোর জন্য কি আমি নেই? বিভোর তাকায়, অদ্ভুত মুগ্ধকর সেই দৃষ্টি। বলল, তোমাকে দিয়ে সময় কাটাবো? ধারা থতমত খেয়ে যায়।
দৃষ্টি অস্থির হয়ে পড়ে, বলে, না থাক, ল্যাপটপে যা করছো করো, আমি ঘুমাই। ধারা মুখ লুকোয়। বিভোর মৃদু হাসল। 24 ঘন্টা হাঁটা লাগবে না, তাই প্রায় সব অভিযাত্রী সময় কাটানোর জন্য এটা ওটা নিয়ে আসে। বেস ক্যাম্পেও একটানা অনেক দিন থাকতে হবে। অবশ্য বেস ক্যাম্পে দলের বারবিকিউ পার্টি হয়, সময়টা ভালোই কাটে। সব ভয়ভীতি উত্তেজনা তো এভারেস্ট নিয়ে। এর পরের দিন সকাল দুপুর মিউজিয়াম, সাগরমাতা জাতীয় উদ্যান ঘোরাঘুরি করে কাটালো। জেম্বা শ্যাং বচে যায় মালপত্রের খোঁজে। কিছু এসেছে আর কিছু রয়েছে। সাগরমাতা জাতীয় উদ্যান পৃথিবীর সর্বোচ্চ জাতীয় উদ্যান। এটি রয়েছে 3000 মিটারের অধিক উচ্চতায়। এর মধ্যে অবস্থান করছে এভারেস্ট সহ 3টি 8000 শৃঙ্গ। এর এক অংশ জঙ্গল, যেখানে বিলুপ্তপ্রায় সব প্রাণী রয়েছে। বিকেলে শুক্রবার এখানে অনেক বড় হাট বসে। আজ সেই শুভ শুক্রবার। বিভোর ধারাকে নিয়ে হাট ঘুরতে আসে। কি নেই সেই হাটে? সবজি, মাছ, মাংস, কাঁচামাল, মুদির জিনিসপত্র সব রয়েছে। ধারা হাঁটতে হাঁটতে বলল, এসব দেখে আমার ইচ্ছে জাগলো একটা। কি ইচ্ছে? শ্বশুর শাশুড়ি নিয়ে যখন আমার সংসার হবে, তখন তুমি বাজার করতে যাবা ভোরবেলা। 2 হাতে 4টে ব্যাগ নিয়ে ঘেমে নিয়ে বাড়ি ফিরবা। আমি আমার শাশুড়ির আঁচল দিয়ে তোমার কপালের ঘাম মুছে দিব। এরপর বাজারের ব্যাগ থেকে সবকিছু বের করে রান্না করব। কি সুন্দর না? বিভোর হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। সন্ধ্যার দিকে ফজলুল, প্রভাস, বিভোর আড্ডায় বসল। আড্ডার টপিক ম্যালোরি, হিলারি ও তেনজিং, যাদের নাম এভারেস্টের পাশে জল জল করে জ্বলে। ধারা ঘুমিয়েছে সেই সন্ধ্যায়। বিভোর 10টার দিকে ল্যাপটপ বন্ধ করে ঘুমাবার প্রস্তুতি নেয়। চোখটা যখন লেগে আসে তখনই ধারার ডাক। বিভোর ঘুম কাতুরে কণ্ঠে বলল, কি হয়েছে? ধারা বলল, ঘুম পাচ্ছে না আমার। বিভোর ধারার চুলে মুখ গুজে বলল, সন্ধ্যা থেকে পড়ে পড়ে ঘুমাচ্ছ, ঘুম পাবে কেমনে? আমাকে ঘুমাতে দাও। দিব না ঘুমাতে। বিভোরের সাড়া নেই, ঘুমিয়ে পড়েছে। ধারা কাতুকুতু দিতেই বিভোর ছিটকে দূরে সরে যায়। ধারা খিলখিল করে হেসে ওঠে। বিভোর কাঁদো কাঁদো হয়ে বলল, প্লিজ ঘুমাই। কথা শেষ করেই চোখ বুজে। ধারার বেশ লাগছে বিভোরকে জ্বালাতে, আবার কাতুকুতু দেয়। বিভোর উঠে বসে, ধারাও সামনে বসে, চোখ টিপে হাসে। এরপর বলল, আমি জেগে আছি, তুমিও জেগে থাকবা। বিভোর চোখ বুজে কি ভাবে। এরপর ধারাকে নিয়ে শুয়ে পড়ে। ধারার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে বলে, খুব ঘুম পেয়েছে, প্লিজ ঘুমাই। বিভোরের ঘুম ঘুম কণ্ঠটা ধারার দারুণ লাগছে, কিন্তু আর জ্বালাতে মন মানছে না। বেচারা ঘুমাক। ধারা বিভোরের চুলে বিলি কেটে দেয়। বিভোর তখন ঘুমে বিভোর। পার হয়ে যায় ঘণ্টাখানেক। ধারার কিছুতেই ঘুম আসছে না। কানে আসছে কান্নার আওয়াজ। মেয়েটি আবার কাঁদছে। কি বেদনাদায়ক সে কান্না! ধারাকেও কাঁপিয়ে তোলে। ধারা বিভোরের মাথাটা সাবধানে বালিশে রাখে। জ্যাকেট পরে সেই মেয়েটির রুমের সামনে আসে। ভেতর থেকে দরজাটা বন্ধ। ধারার খুব ইচ্ছে করছে মেয়েটার সম্পর্কে জানতে। সাহস নিয়ে ধারা দরজায় টোকা দেয়। ওপাশের কান্না থেমে যায়। কয়েক সেকেন্ড পার হয়। দরজা খোলার আওয়াজ আসছে। দরজা খুলছে। নীল চোখের মেয়েটি ছুরি হাতে দাঁড়িয়ে। ধারা ভয় পেয়ে যায়। ধারাকে দেখে মেয়েটি ছুরি নামিয়ে নেয়। কৌতূহল দৃষ্টি নিয়ে তাকায়। ধারা কি বলবে বুঝে উঠতে পারছে না। আমতা আমতা করে ইংলিশে বলল, তুমি কাঁদছিলে? আচ্ছা আচ্ছা, আমি আসি। ধারা ঘুরে দাঁড়ায়, আবার ফিরে তাকায়। প্রশ্ন করে, তোমার নাম কি? মেয়েটি প্রাণহীন কণ্ঠে শীতল গলায় বলল, লরা গুহার। ও ঠিক আছে ঠিক আছে। কথা শেষ করে দ্রুত রুমে ফেরার জন্য পা বাড়ায় ধারা। তখন লরা হাত ধরে আটকায়। স্পষ্ট ইংলিশ ভাষায় বলল, তুমি বোধহয় অন্য কিছু জানতে এসেছিলে। ধারা সাহস পায়, মাথা নাড়ায়। লরা হাত ছেড়ে বলল, ভেতরে আসো। ধারা রুমে ঢুকতে লরা দরজা বন্ধ করে দেয়। ধারা লরাকে আগাগোড়া দেখে। অসম্ভব সুন্দর, তবে চোখের নিচে কালি জমেছে। ফর্সা মুখটায় তা বড্ড বেমানান লাগছে। লরা ধারা সোজাসুজি বসে। ধারা কিছু বলার পূর্বে লরা বলল, আমার কান্নার কারণ জানতে এসেছো? ধারা অবাক হয় না, শুধু মাথা নাড়ায়। উৎসুক হয়ে তাকিয়ে আছে সে লরার দিকে। লরা একটি ছবি বের করে ধারার সামনে ধরে। সুদর্শন এক যুবকের ছবি। ধারা লরার চোখের দিকে তাকায়। লরার চোখ দুটি ভিজে আসছে। ধরা গলায় লরা বলে,
আমার ক্রিস, আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। ক্রিসের স্বপ্ন ছিল এভারেস্ট জয় করা। ফিরেই আমাকে বিয়ে করবে কথা দিয়েছিল। আমি 1 বছর অপেক্ষা করেছি, ফিরেনি ও। ওই ওই এভারেস্ট রেখে দিয়েছে আমার ক্রিসকে। লরা দম নেয়। ধারা হতবিহ্বল। লরা আবার বলে, আমি খুঁজতে এসেছি আমার ক্রিসকে। এভারেস্টেও আছে, বরফের তলদেশে, কিন্তু আছে ওই এভারেস্টেই। লরা বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে। কি যন্ত্রণা সেই কান্নায়, কি কষ্ট। ধারার বুকটায় চিনচিন ব্যথা হচ্ছে। কেন হচ্ছে? লরাকে সান্ত্বনা দেওয়ার কথা তার, অথচ সেই কাঁদছে। কিছু না বলে লরার রুম থেকে বেরিয়ে পড়ে সে। রুমে এসে বিভোরের বুকে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। বুকটা কাঁপছে, ওঠানামা করছে দ্রুত গতিতে, শরীরটা কাঁপছে। ঘুমন্ত বিভোরকে দুহাতে খামচে ধরে, অজস্র চুমুতে ভরিয়ে দেয় চোখ মুখ। বিভোর চোখ খুলে তাকায়। ধারার ভাবভঙ্গি অস্বাভাবিক ঠেকছে। সে ধারার মুখ ছুঁয়ে প্রশ্ন করে, ধারা, কি হয়েছে? ধারা চোখ তুলে তাকায়। চোখ দুটি টকটকে লাল। বিভোরের ঘুম ছুটে যায়। ধারার উপর ঝুঁকে বলল, কাঁদছো কেন? কি হয়েছে? বিভোরের কোমল ছোঁয়া পেয়ে ধারা ফুপিয়ে কেঁদে উঠল। বিভোরকে শক্ত করে জড়িয়ে ধরে। বিভোর হতবাক। ধারা ফোপাচ্ছে। বিভোর বারবার প্রশ্ন করছে কি হয়েছে। ধারা কিছু বলছে না, শুধু কাঁদছে। একসময় কান্না ভেজা কণ্ঠে ধারা বলল, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব। বিভোর আর জিজ্ঞাসা করেনি কেন কাঁদলো ধারা। ধারা বলতে চাইলে এমনি বলবে। আপাতত শান্ত হওয়া দরকার। বিভোর ধারার মাথায় বিলি কাটে। ধীরে ধীরে ধারা শান্ত হয়। কিছু মুহূর্তে ব্যবধানে ঘুমে তলিয়ে যায়। বিভোরের মাথা ব্যথায় ভন ভন করছে। ধারার কপালে চুমু দিয়ে কমফোর্টার টেনে চোখ বুজে। ঘুম ভাঙে ফজলুলের ডাকে। দরজায় কড়া নাড়ছে অনেকক্ষণ। বিভোর দুলে দুলে হেঁটে এসে দরজা খুলল। এরপর ঘুম কাতুরে কণ্ঠে বলল, গুড মর্নিং ফজলুল ভাই। গুড মর্নিং। অন্যদিন 6টায় ওঠো, আজ 8টা বেজে গেল ওঠোনি, তাই ডাকতে আসলাম। থ্যাংক ইউ ভাই, ভালো করেছেন, নয়তো উঠতে আরও সময় পার হয়ে যেত। আমার আর প্রভাসের ব্রেকফাস্ট শেষ, তোমরা খেয়ে নিও। আচ্ছা ভাই। ফজলুল চলে যায়। বিভোর এলোমেলো পা ফেলে বিছানায় এসে শুয়ে পড়ে। 2 মিনিট পর জোর করে শরীরটা বিছানা থেকে তোলে, পর্দা সরিয়ে দেয়। ঝপাত করে আলো এসে পড়ে ধারার চোখে মুখে। ধারা চোখ খুলে আড়মোড়া ভেঙে বিভোরকে ডাকে। বিভোর ওয়াশরুম থেকে জবাব দেয়, দ্রুত উঠুন প্রিন্সেস, আমাদের রাজ্য পরিদর্শনে বের হতে হবে। ধারা মিষ্টি করে হাসে। বিভোর এত আদর করে কেন কথা বলে, মনটা ভরে যায়। ধারা উঠে বসে জবাব দেয়, একবার রানী সাহেবা, একবার প্রিন্সেস। আচ্ছা, কয়টা বাজে গো? বিভোর জবাব দেয়, 8টা। ওমা, এত বেলা? 9টার মধ্যে ব্রেকফাস্ট শেষ হয়। এরপর বের হয়, চলে আসে ক্যাংজুমা। ক্যাংজুমা থেকে সামনে দেখা যায় এভারেস্ট, আমাদাব্লাম, লোৎসে, আর পেছন দিকে ক্যাংটেগা, কুসুম কাংরি। অসামান্য সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে একের পর এক শৃঙ্গ। কত কাছাকাছি এভারেস্ট, তবুও এখনো কত পথ বাকি। ক্যাংজুমা থেকে নামতে নামতে ওরা তেসিং এসে পৌঁছায়। এরপর অনেকটা নেমে এসে ঝুলন্ত ব্রিজ দিয়ে দুধকষি পেরোয়। আরও কিছুটা উঠে আসার পর এলো এক চৌমাথা। এরপরই শুরু হয় একটানা চড়াই। ওরা পাকদণ্ডী বেয়ে 3860 মিটার উচ্চতার ট্যাঙ্ক বোঝাতে পৌঁছালো একটা নাগাদ। টানা 4 ঘন্টা এক নাগারে হাঁটা হয়েছে। ট্যাঙ্ক বোঝের প্রবেশদ্বার পেরিয়ে একটি চড়তেন, আর একটু এগিয়ে বাঁদিকে বৌদ্ধ গুম্ফা। এখানেই কিছু খেয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু বাদ সাধল ধুলো। ইয়াক চলছে ধুলো উড়িয়ে। শুরু হয় ধুলো ঝড়। অগত্যা খাওয়া স্থগিত, আবার হাঁটা। রডোডেন্ড্রনে ঘেরা মায়াবী পথ বেয়ে নামতে নামতে আধা ঘন্টায় পৌঁছে যায় দেউচে। লাঞ্চ করতে ওঠে রডোডেন্ড্রনের হোটেলে। আরও কিছুটা সময় লাগবে রান্না শেষ হতে শুনে সুসজ্জিত লঞ্চে যে যার মতো লম্বা হয়ে শুয়ে পড়ে। ক্লান্তিতে বিভোর ঘুমিয়ে পড়ে। ধারা সজাগ, তবে চোখ বুজে বিশ্রাম নিচ্ছে। জেম্বারটাকে উঠে মসুর ডাল আর পাঁপড় ভাজা দিয়ে আনন্দ করে 4 জনই পেট ভরে ভাত খেলো। হোটেলের রুম খুলে দিল মালকিন। রুমে ঢুকে আবার সবাই চোখ বুজে ঘুমিয়েও পড়ে। ঘুম থেকে উঠে দেখা গেল হাতে এখনো প্রচুর সময়, তাই এগিয়ে যাওয়ার জন্য সবাই প্রস্তুত হয়। ভরা পেটে আলসেমি করে হাঁটছে ফজলুল।
প্রভাস, বিভোর, ধারা। ধারা বারবার বলছে, ধর ভাত খাওয়ার পর হাঁটা যায়? বিভোর বলল, কিছু করার নেই, হাঁটো। প্রভাস বলল, শরীরটা তুলতুলে বেছা যাচ্ছে, ঘুম পাচ্ছে। ফজলুল প্রভাসের কথার পিছনে বলল, আমারও দাদা। দুধকষি সরে গেছে। রাস্তা এখন ইমজা খোলা বরাবর। লোকলা থেকে সোজা উত্তর দিকে হেঁটে ওরা পৌঁছেছে নামচে বাজারে। এরপর থেকেই হাঁটছে উত্তর পূর্ব দিক বরাবর। নামচে বাজার থেকে উত্তর পূর্বে ট্যাংবোচা, সেখান থেকে আরও উত্তর পূর্বে দেউচে, তারপর উত্তর পূর্বে প্যাংবোচে। প্যাংবোচেতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 5টা বেজে যায়। সারাদিন হেঁটে প্রায় সবাই পরিশ্রান্ত। ধারার ক্লান্ত চোখ দুটি লড়াকে খুঁজছে। ওরা আগেই হয়তো রওনা দিয়েছে। গ্রামের প্রায় শেষ প্রান্তের ভিউ হোটেলে এসে একটু বিশ্রাম করে। এরপর গ্রামটা দেখতে বের হয়। সন্ধ্যা নামার আরও ঘণ্টাখানেক বাকি তখন। রবিবার 9 এপ্রিল। প্রথমে ওরা বৌদ্ধ গুম্ফায় আসে। প্যাংবোচে থেকে বেশ খানিকটা ওপরে গ্রামের মাথায় এই গুম্ফাটি। বড় বড় ফার গাছ, ফুলে ভরা রডোড্রেন্ডন। মাঝখান দিয়ে গুম্ফায় যাওয়ার পথ। হালকা চড়াই। এখানে পুজো করার ব্যবস্থা রয়েছে। ভিন্ন ধর্মের অভিযাত্রীরা ঘণ্টা ধরে পুজো করল। পুজো পর্ব মিটলে 8:30 নাগাদ হোটেলে ফিরে ব্রেকফাস্ট সেরে 9:30টায় বেরিয়ে পড়ে আবার। ইমজাখোলা বরাবর হাঁটতে থাকে সবাই। লড়ার দেখা পেয়েছে ধারা। কিছুটা দূরত্ব রেখেই লড়া হাঁটছে। লড়াকে দেখলে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বুক ছিঁড়ে। 40 মিনিট পর পৌঁছালো সোমেরো গ্রামে। কিছু ঘরবাড়ি, কয়েকটা হোটেল নিয়ে ছোট গ্রাম সোমেরো। উচ্চতা 4010 মিটার। গ্রামে দাঁড়ালো না ওরা। গ্রাম ছাড়িয়ে একটু এগিয়ে ছোট একটা ব্রিজ দিয়ে নালা পেরোলো। নালাটা আবার ইমজাখোলা নদীতে গিয়ে মিশেছে শেষমেশ। কিছুটা এগিয়ে রাস্তাটা 2 দিকে ভাগ হয়ে গেছে। বাঁদিকে ফেরিচের পথ ছেড়ে ডান দিকে ঢোকার পর দেখা গেল আমাদাবলাম ওদের একদম ডান দিকে। আস্তে আস্তে কেমন বদলে যাচ্ছে তার রূপ। যত এগোনো যাচ্ছে আমাদাবলাম ধরা দিচ্ছে নতুন নতুন রূপে, মন ভোলানো রূপে। উত্তর পূর্ব দিক বরাবর হাঁটতে হাঁটতে 2.5 ঘন্টা পথ পাড়ি দিয়ে ওরা পৌঁছালো ডিংবোচে। উচ্চতা 4243 মিটার। এখানকার ইমজা ভ্যালি হোটেলে দলটি উঠল। আকাশে তখন ঝলমলে রোদ। বাইরে বেশ খানিকটা জায়গা পাথর দিয়ে পাঁচিলের মতো করে ঘেরা। সেখানেই বসার ব্যবস্থা, হাত মুখ ধোয়ার ব্যবস্থা। রোদ্দুরে বসে পড়ে সদল বলে। তারপর লাঞ্চ। এরপর আবার সবাই আদুরে রোদে গা এলিয়ে বসে আড্ডা। একসময় মেঘ এসে ঢেকে দিল রোদ। শুরু হলো হালকা ঝিরিঝিরি তুষারপাত। যে যার মতো রুমে এসে গা ঢাকা দেয়। বিকালে যথারীতি বিভোর, ধারা, ফজলুল বের হয়। প্রভাস বেরোবে না, সে ঘুমাচ্ছে। লড়া বের হয় তখন। ধারা হাত নাড়িয়ে হাই দেয়। লড়া এগিয়ে আসে। পেছন পেছন আর একজন বিদেশি যুবককে আসতে দেখা যায়। যুবক নিজ ইচ্ছায় এসে বলল, তোমরা কি বের হচ্ছ? আমি কি সাথে আসতে পারি? বিভোর হেসে বলল, শিওর। কথায় কথায় জানা গেল যুবকটি একজন ট্র্যাকার। সে এভারেস্ট যাচ্ছে না, বেস ক্যাম্প অব্দি যাচ্ছে। নাম আমান্ডা। কানাডা থেকে এসেছে। 5 জন একটা রেস্তোরাঁয় আসলো। চা হাতে নিয়ে চলে কিছু সময় আড্ডা। রেস্তোরাঁ থেকে বেরিয়ে নদীর পাশে হাঁটে। ছোটোখাটো পর্বত চারিদিকে, মেঘলা আকাশ, মাঝে মাঝে হচ্ছে তুষারপাত। লড়ার সাথে কথা বলে ধারা জানতে পারে লড়া উঠছে 10 বছর সিনিয়র। অথচ সে ভেবেছে তার চেয়ে ছোট হলেও হতে পারে। ধারা বিভোরের পাশ ঘেঁষে দাঁড়ায়। বিভোর তাকায়। ধারা কাচুমাচু হয়ে বলল, আমি কি বুড়ি হয়ে গেছি? বিভোর খ্যাক করে উঠল। তারপর বলল, তা হতে যাবা কেন? আমার বয়স 40-এ চলে যাবে কয়দিন পর। কাউকে যদি বলি আমার বয়স অনুমান করতে, তখন 21-22 বলে। মানে আমাকে দেখে 2 বছর কম বয়সী মনে হয়। আর অন্যদের বয়স 33-34, তবুও দেখে মনে হয় 18 বয়সী। ধারার কথা শুনে বিভোরের খুব হাসি পায়, কিন্তু ধারাকে সিরিয়াস মনে হচ্ছে। হাসলে নির্ঘাত ফাঁসি। বিভোর সান্ত্বনা দিয়ে বলল, বিদেশিরা এমনই, বাদ দাও। আমিও বুড়া, তুমিও বুড়ি, মিলে গেছে। কথা শেষ করে বিভোর জিভ কাটে। ধারা চোয়াল শক্ত করে বলল, আমাকে বুড়ি বললা? বিভোর কিছু বলার পূর্বেই ধারা জায়গা থেকে দ্রুত গতিতে সরে যায়। ধারাকে অনুসরণ করে বিভোর তাকায়। দেখে লড়া পা ফসকে পড়ে যাচ্ছিল। ধারা দ্রুত লড়ার জ্যাকেট টেনে ধরে। এরপর ফজলুল আমান্ডার সহযোগিতায় ওপরে তুলে আনে।
ওরা একটা পর্বতের চূড়া ধরে হাঁটছিল। নিচে ইমজাখোলা নদী, আরেকটু হলে লড়া নদীতে হারিয়ে যেত। জানতে পারে লড়া সাঁতার জানে না। কি ভয়াবহ বিপদ গেল। বিভোর ধারার কাছে ভীষণ খুশি হয়। ধারার পাশ কেটে হাঁটার সময় ইচ্ছে করে পড়ে যাওয়ার ভান ধরে। ধারার বুক সেকেন্ডে কেঁপে উঠল। দ্রুত বিভোরের হাত চেপে ধরে। বিভোর হাসল, ভ্রজোরা এদিক ওদিক নাড়িয়ে বলল, হিরোইন থাকতে হিরো পানিতে পড়ে যাবে, এই তো অসম্ভব দেখছি। ধারা ব্রু কুচকে ফেলে। বিভোরের হাত ছেড়ে দেয়। বিভোর টাল সামলাতে না পেরে সত্যি সত্যি পড়ে যাচ্ছিল। দ্রুত সামলে নেয় নিজেকে। এরপর বলে, আরে ছাড়লে কেন, পড়ে যেতাম তো। ধারা নবাবে চলে বলে, যেতে, আই ডোন্ট কেয়ার। কথা শেষ করে ধারা সামনে এগোয়। বিভোর হাঁ করে তাকায়। ধারা পেছন করে তাকিয়ে হাসে। বিভোরও হাসে। দৌড়ে ধারার পাশে আসে। সূর্যাস্তের আগে হোটেলে ফিরে 5 জন। ফিরে আবার চা, প্রতি কাপ 50 টাকা। 8টার মধ্যে ডিনার সেরে ফেলে। আগামীকাল ওদের থোকলা যেতে হবে। অন্য সব ট্রাকাররা প্যাংবোচা থেকে সোমেরো দিয়ে ফেরিচি হয়ে থোকলা যায়। থোকলা থেকে পৌঁছে যায় এভারেস্ট বেস ক্যাম্পে। কেউ ডিংবোচে আসে না। বিভোরদের দল সহ 2টি দল ডিংবোচে এসেছে, কারণ 3টি দলের কিছু মালপত্র এখনো আসেনি। এসব মালপত্র গিয়ে ওখানে পৌঁছাবে, গোছগাছ হবে। বেস ক্যাম্প স্থাপন করতে সময় লাগবে, তাই দেরি করে পৌঁছানোই ভালো। ঘোরাও হয়ে গেল। তাছাড়া আবহাওয়ার সঙ্গে তাপমাত্রার সঙ্গে আরেকটু বেশি অভ্যস্ত হওয়ার সুবিধা পাওয়া গেল। 10 এপ্রিল সকাল 9টায় হাঁটা শুরু হলো। 6:30টায় বেডটি, 8টায় প্যানকেক, চাপাটি, টিবেটিয়ান ব্রেড, ডিম সেদ্ধ দিয়ে ব্রেকফাস্ট। পথ প্রথমে পশ্চিম দিক বরাবর। সেই পথ ধরে অনেকটাই হেঁটে ডিংবোচের মাথায় উঠে আসে। মাঝে মাঝে চড়তেন। 2.5 ঘন্টায় হেঁটে পৌঁছালো থোকলা। ঢোকার ঠিক আগে শ্রান্ত পথিকদের অভিবাদন জানালো একটা ঝোড়া খুম্বু খোলা। এটা খুম্বু হিমবাহ থেকে বেরিয়ে এসেছে। এখানে একটাই বড় হোটেল আছে, নাম থোকলা। থোকলা কম হাঁটা হয়েছে, তবুও সবাই সিদ্ধান্ত নেয় আজ এখানেই থাকবে। 12টার মধ্যে লাঞ্চ সেরে সবাই বাইরে এসে দেখে এখানে পৌঁছেছে অজস্র ট্র্যাকার। কেউ ওপর থেকে নামার পথে এখানে এসেছে, কেউ নিচ থেকে ওঠার পথে খাবার সেরে নিচ্ছে, আবার কেউ থেকে যাচ্ছে। সব মিলিয়ে বেশ জমজমাট হোটেল থোকলা। থোকলা বিকেলে এলো গরজ, বিভোরদের রাঁধুনি। গরজ আজ ভোরবেলা স্যাংবোচা থেকে ইয়াক নিয়ে বেরিয়েছে। একটানে সেই ইয়াকগুলো ফিরেছে, তেজ ছেড়ে দিয়ে এইটুকুই হেঁটে চলে এসেছে। কাল আবারও ইয়াক নিয়ে সোজা বেস ক্যাম্পে পৌঁছে যাবে। পাশাং শেরপা আজই বেস ক্যাম্পে পৌঁছে গেছে। এরপর দিন আজকের পথ সামান্য, থোকলা থেকে লেবুচে। 4620 মিটার থেকে 4910 মিটার উচ্চতায় পৌঁছানো। প্রথমে টানা চড়াই। সেই পথে ইতিমধ্যে কয়েকজন যাওয়া আসা শুরু করেছে। পাথর বালি ছড়ানো মাটির পথ, তার উপর গতকাল রাতে অনেক বরফ পড়েছে, তাই খুব সাবধানে চলতে হচ্ছে। এরপর রোদ বেড়ে গেলে বরফ গলা শুরু হবে, পথ পিছল হবে। টানা 45 মিনিট প্রাণান্তকর চড়াই ভেঙে ওরা উঠে এলো একটা ময়দানে। চারপাশে অনেক চড়তেন, প্রচুর স্মৃতিফলক। ধারা কিছু একটা দেখিয়ে বলল, প্রেয়ার ফ্ল্যাগ টানানো না? বিভোর বলল, এই স্মৃতিফলকগুলি সবই মৃত এভারেস্ট অভিযাত্রীদের স্মরণে নির্মিত। এগুলো দেখে সবার মন খারাপ হয়ে গেল। এই মৃত মানুষগুলোর শেষ দিনগুলোর সঙ্গে ওদের আজকের দিনের কোনো পার্থক্য নেই। এরা যে উদ্দেশ্য নিয়ে, যে স্বপ্ন নিয়ে এখানে এসেছিল, সেই একই লক্ষ্য নিয়ে, একই শৃঙ্গজয়ের স্বপ্ন চোখে নিয়ে ওরা এগিয়ে চলছে। সবাই চুপ হয়ে যায়। বিভোরের বুকটা হাহাকার করে ওঠে। মাকে আবার ফিরে গিয়ে দেখার সুযোগ হবে? হবে একটা কয়েক বছরের সংসার ধারাকে নিয়ে। বিভোর ধারার দিকে তাকায়, ধারাও তাকায়। ধারার চোখে জল, মৃত্যুর পিছনে ঘুরছে মনে হচ্ছে। ভয় লাগছে খুব। বিভোর ধারার কপালে চুমু দিয়ে বলে, কিছু হবে না, মনকে শক্ত করো। সমস্ত স্মৃতিফলকগুলির মধ্যে একটি সবচেয়ে বড়। বিভোর এর আগে এখানে আসেনি, ধারা জানে, তবুও স্বভাবগত প্রশ্ন করে, বড় স্মৃতিফলকটি কার? বিভোরের আগে জেম্বা বলল, বাবু ছিরি শেরপার। উনি 16 ঘন্টা 56 মিনিটের মধ্যে এভারেস্ট শৃঙ্গে পৌঁছে আবার নেমে এসেছিলেন। তখন এটাই ছিল দ্রুততম আরোহণের রেকর্ড। মৃত্যুর আগে 10 বার এভারেস্ট জয় করেছেন। একবার একটানা 21 ঘন্টা এভারেস্ট চূড়ায় থেকেছিলেন।
আর ওনার মৃত্যুও হয় এভারেস্টেই। ছবি তোলার সময় পেছাতে অজান্তেই পড়ে যান ক্রিভাসে। ধারা কিছু বলল না। বাবুছিরি শেরপা স্মৃতিফলকের পাশে এসে বসে সে। তারপর আবার হাঁটা। এবার পাহাড়ের ঢাল বেয়ে হালকা চড়াই। কালকের তুষারপাত পুরো রাস্তাটাকে ঢেকে দিয়েছে বরফে। সামনের 3 দিকে বিভিন্ন শৃঙ্গ আর গিরিশিরা দিয়ে ঘেরা। মাত্র 11:30 বাজে। আজই গোর্খা শেপে চলে যাওয়া যেত। এখান থেকে মাত্র 2 ঘন্টার পথ। এভারেস্ট বেস ক্যাম্পে পাংশারা এখনো ক্যাম্প প্রতিষ্ঠা করে উঠতে পারেনি। এখন চলে গেলে ওদেরও সমস্যা, বিভোরদেরও। তাই সিদ্ধান্ত হয় আজ লবুচেতেই থেকে যাওয়া। হোটেলে রুম নিল। এই হোটেলে মাছ পেয়ে আহ্লাদে আটখানা সবাই। বাঙালির স্বাদ তো মাছে ভাতে। রাতটা কাটে খুব ভালো। ভূতের মুভি দেখে। ধারা ভূতে খুব ভয় পায়। মাকড়সার মতো বিভোরের বুক খামচে ধরে এক চোখ বন্ধ করে রেখে মুভি দেখেছে। ধারার কাণ্ড দেখে বিভোরের সে কি হাসি। সকাল 8টা থেকে হাঁটা শুরু হয়। পর্বত পরিবৃত হয়ে পাকদণ্ডি বেয়ে চলতে থাকে সবাই। চারপাশে নাম জানা না জানা অসংখ্য শৃঙ্গ নয়ন ভোলানো রূপ নিয়ে দাঁড়িয়ে। সমস্ত শৃঙ্গের মধ্যে সবচেয়ে ডান দিকে আছে সুন্দরী নৌপথ্যে। এখানে হরেক রকমের পাখি চোখে পড়ছে। 11টা নাগাদ পৌঁছালো গোর্খশেপে। লাঞ্চ সেরে 12টায় আবার হাঁটা শুরু। গোর্খশেপে পাশাপাশি 2টি হোটেল। সেই হোটেল ছেড়ে নামতেই সুন্দর ময়দান। রাস্তা চলে গেছে সোজা বেস ক্যাম্পের দিকে। গোর্খশেপের হোটেলগুলো ছাড়িয়ে একটা ময়দানের মতন জায়গা। সেখান থেকে বাঁ দিকে যে পথ চলে গেছে সেটা পৌঁছেছে কালাপাথর। বেস ক্যাম্প থেকে এভারেস্ট দেখা যায় না। এই কালাপাথর থেকে এভারেস্ট দেখা যায় স্পষ্ট। এভারেস্টের যত ছবি তোলা হয় সব এই কালাপাথর জায়গাটি থেকে। সামনে এগোতে এগোতে এভারেস্ট চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে। শরীরে বয়ে যাচ্ছে অদ্ভুত অনুভূতি। সবার মনেই এই আশঙ্কা, ছুটি কি পারবো এভারেস্টের চূড়া? ঘণ্টাখানেক হেঁটে চলার পর দূরে খুম্বু গ্লেসিয়ারের দিকে তাকালেই চোখে পড়ে অনেকটা জায়গা জুড়ে প্রচুর তাঁবু। আরও আধা ঘন্টা হাঁটার পর ওরা আসে খুম্বু গ্লেসিয়ারের ওপর। দেখা মিলে পাথরের ওপর পাথর সাজিয়ে তাতে অনেক প্রেয়ার ফ্ল্যাগ এবং বিভিন্ন দেশের পতাকা জড়িয়ে রাখা। তার উপরে একটা বোর্ডে লেখা এভারেস্ট বেস ক্যাম্প। অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পাতা আছে রং বেরঙের অজস্র তাঁবু, এভারেস্ট অভিযাত্রীদের তাঁবু। ধারা বিভোরের এক হাত শক্ত করে চেপে ধরে বেস ক্যাম্পের দিকে তাকিয়ে ঘোর নিয়ে বলল, মৃত্যু এবং স্বপ্ন পূরণের খুব কাছাকাছি চলে এসেছি আমরা। বিভোর বাহু ধরে ধারাকে টেনে নিয়ে বলে, মৃত্যু তাড়া করবেই, আমাদের দৌড়াতে হবে। এজন্য দরকার শারীরিক ও মানসিক শক্তি। আমার রগে রগে শিশির অনুভূতি হচ্ছে। উত্তেজনায় গলা শুকিয়ে আসছে। শান্ত হও পাগলি। গ্লেসিয়ারের মাঝে বেশ খানিকটা নিচু অঞ্চল। তার মধ্যে বিভোরদের তাঁবু টানানো হয়েছে। ফজলুল, প্রভাস ও বিভোর ধারার জন্য 3টে, শেরপা ও কুকদের জন্য 2টো। এছাড়া টয়লেট টেন্ট, কিচেন টেন্ট ইত্যাদি। এভারেস্ট বেস ক্যাম্প অঞ্চল নেপালের একটা বেশ গুরুত্বপূর্ণ অঞ্চল। প্রচুর অর্থ আমদানি হয় এই অঞ্চল থেকে। সারা পৃথিবী থেকে ট্রেকার, মাউন্টেনিয়ার, বিজ্ঞানী, পরিবেশবিদ, ফটোগ্রাফার আসেন। তাই পুরো অঞ্চল পরিষ্কার রাখার জন্য নেপাল সরকার সর্বদা তৎপর, সতর্ক। আসার সময় দেখা গিয়েছে পুরো রাস্তাটাই দারুণ পরিষ্কার। কোথাও এতটুকু নোংরা পড়েনি। এভারেস্ট বেস ক্যাম্পে যারা আসেন তাদের সচরাচর বেশ কিছুদিন একটানা থাকতে হয়। আর সেজন্যই নেপাল সরকার টয়লেট টেন্ট মানে তাঁবু লাগানো বাধ্যতামূলক করে দিয়েছে। পরদিন ঠিক 6:40 সূর্যের আলো এভারেস্ট ওয়েস্ট শোল্ডারের ওপর দিয়ে ক্যাম্পে এসে পৌঁছালো। সকাল হলো। রাতে সকলেই পরিশ্রান্ত ছিল। তার উপরে এই গ্লেসিয়ারের মধ্যে হাড় কাঁপানো ঠান্ডা। স্লিপিং ব্যাগের আরামটুকু পেয়ে নিমেষেই ঘুমিয়ে পড়েছিল সকলে। শিশুর হাসির মতো নির্মল অনাবিল এক সকাল সামনে। আজ সারাদিন কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। গন্তব্যহীন, তাড়াহুড়োবিহীন একটা আস্ত দিন। আজ অনেক দিন পর ব্রেকফাস্ট হলো। এরপর সবাই লেগে পড়ে ডাইনিং টেন্ট তৈরি করতে। ক্যাম্প এখনো পুরো তৈরি হয়নি। মাঝখানে একটা প্রায় সমতল জায়গা আছে। পাথর সরিয়ে সরিয়ে আরও সমতল করে নেওয়া হলো জায়গাটা। তারপর মোটামুটি 15 ফুট লম্বা, 10 ফুট চওড়া এই জায়গাটা জুড়ে টানানো হলো ডাইনিং টেন্ট। অনেক সময় লাগলো এটা ঠিক করতে।
এরপর টেবিল চেয়ার সাজানো হলো। অলস দুপুর কাটে তাস খেলে ধারা লড়ার সাথে ভাব জমানোর চেষ্টা করেছে বহুবার, কিন্তু লড়া দুটোর বেশি কথাই বলে না। বিভোর ঘুমাচ্ছে, ধারা বের হয়ে আসে, দেখতে থাকে মানুষের যাতায়াত। কেউ ক্যাম্প একের দিকে যাচ্ছে, কেউ ফিরে আসছে। সারাদিন ধরে এই ধারার খাওয়া চলছে, কখনো এটা খাচ্ছে, কখনো ওটা। টেবিলে সাজানো জুস, হরলিক্স, দুধ, গরম জলের ফ্লাক্স। 4টের সময় চা, 6টায় স্যুপ, পপকর্ন, তারপর ডিনার, এরপরই ঘুম। গভীর আলস্য শেষ হয়ে গেল দুটো দিন। চলে আসে পারমিট। সকাল 9টায় অধিক উচ্চতা মানিয়ে নেওয়ার জন্য তারা বের হয় ক্যাম্প একের লক্ষ্যে। মাউন্টেনিয়ারিং বুট পরে হার্নেস লাগিয়ে ঠিকমতো তৈরি হয়ে তারপরে বের হয়। খুম্বু গ্লেসিয়ারের ওপর তাঁবুর পাশ দিয়ে যাওয়ার রাস্তা ধরে এগোতে থাকে। একসময় ক্যাম্প এলাকা পেরিয়ে প্রবেশ করে বিভিন্ন আকৃতির এক বিচিত্র তুষার রাজ্যে। নানা অদ্ভুত অবয়বের বরফ এখানে। বিভোর বারবার ধারাকে বলছে, চোখ কান খোলা রেখো, তুষার ধসে পড়তে পারে। প্রভাস ট্রেকিং জুতা পরে এসেছিল, তাই আর এগোয়নি, ফিরে যায় তাঁবুতে। বিভোর ধারা ফজলুল ক্র্যাম্পন লাগিয়ে নেয়। এরপর খুম্বু আইসফল জোনের মধ্যে দিয়ে চলা। খুম্বু গ্লেসিয়ারের ওপরেই এই বৈচিত্র্যময় খুম্বু আইসফল জোন। কোথাও 3তলা 4তলা সমান আইস টাওয়ার, আবার তার পাশে অতলান্ত খাদ। এই খুম্বু গ্লেসিয়ারে শুরু হয়েছে এভারেস্টের 4র্থ উচ্চতম শৃঙ্গ লোৎসের গা থেকে, শেষ হয়েছে থোকলায়। গ্লেসিয়ার বা হিমবাহ হলো বরফের নদী। নদীর মতো নেরও গতি আছে, তবে তা এত ধীরে যে অনুভব করা যায় না। যেহেতু কঠিন বরফের তৈরি হিমবাহ ক্রমাগত এগোতে থাকে, তাই এই স্মরণের ফলে হিমবাহে প্রচুর ফাটল তৈরি হয়। এদের বলে ক্রেভাস। হিমবাহের ওপর দিয়ে চলার পথে এগুলোই অন্যতম বিপজ্জনক বাধা। বেশ কষ্টকর আজকের পথ, সাবধানে পা ফেলতে হচ্ছে। মাঝে মাঝেই ছোট বড় ক্রেভাস। ছোট ক্রেভাসগুলো লাফিয়ে পেরোতে পারলেও বড়গুলোর জন্য মই ব্যবহার করতে হচ্ছে। মই আগে থেকে লাগানো আছে, দুপাশে দড়ি লাগানো মই। দুই পাশের দড়ি একটু টান রেখে সাবধানে মইয়ের মাঝখানে বড়গুলোতে পা রেখে রেখে পার হতে হচ্ছে। ধারা আগে, ওর একদম পেছনেই বিভোর। বিভোর নিজের জন্য ভয় হচ্ছে না, শুধু ধারার পা দেখছে, কখন না পড়ে যায় ক্রেভাসে। মই দিয়ে পার হতে গিয়ে ধারার পা ফসকে গিয়েছিল। বিভোর দ্রুত ধারার হাত ধরেছে, বারবার বলছে, সাবধানে, নার্ভাস হইও না। ধারা মাথা নাড়ায় ঠিকই, তবে নার্ভাস হয়ে যাচ্ছে কেন জানি, কেমন ভয় ভয় লাগছে। ভয়ের কারণে আচমকা ছোট ক্রিভাসে পা ঢুকে যায়। ধারা মাথা নত করে পা বের করতে, তখনই কিছুটা ওপর থেকে বড় আকৃতির বরফ পড়ে যেতে নিচ্ছিল। বিভোর দ্রুত দুটো হাতে বরফটিকে আটকায়। বরফটির ওজন 30-40 তো হবেই। জেম্বা ফজলুল আটকে ওঠে। বিভোর চিৎকার করে, তাড়াতাড়ি পা সরাও, নিজেও সরো। ধারার ভয়ে হৃৎপিণ্ড শুকিয়ে আসে। পা বের করতে গিয়ে দেখে আটকে গেছে, পারছে না সে। কান্না চলে আসে। ফজলুল এগিয়ে আসে, সেকেন্ড পিসেকের চেষ্টায় পা বের করতে সক্ষম হয়। ধারা ফজলুল দ্রুত সরে যায়। বিভোর বরফ থেকে হাত সরিয়ে নেয়। এরপর ধারার দিকে চোখ গরম করে তাকায়, বলে, কেয়ারলেস। ধারা চোখ সরিয়ে নেয়, ভয়ে চুপসে যায়। তারপর আবার তাকায়, আমতামতা করে বলল, প্রথম দিন তো, সরি আর হবে না। বিভোর কিছু বলল না, সামনে হাঁটা শুরু করে। ফজলুল ধারাকে বলে, ছেলেটা খুব ভালোবাসে তোমায়, একটু সাবধানে চলার চেষ্টা করো, সামনে ভয়াবহ বিপদ রয়েছে। এইটুকুতে যদি ক্ষতি নিয়ে আসো কিভাবে হবে? ধারার চোখ দুটি চকচক করে উঠল। চারিদিকে এত বরফ আর ক্রেভাস থেকে কেন ভয় পাচ্ছে সে? প্রশিক্ষণ তো কম হয়নি, নাকি মনের জোরটা হারিয়ে ফেলেছে? ধারা লম্বা করে দম নেয়, তারপর পা বাড়ায়। মই দিয়ে পার হওয়ার সময় মইয়ের মাঝের জায়গাটায় যখন অবস্থান করা হয়, তখন দোলুনি শুরু হয়। ভারসাম্য বজায় রাখা কষ্টকর হয়ে ওঠে। তখনই ধারা ভীতু হয়ে পড়ে, মনে হয় এই বুঝি পড়ে গেলাম। বিভোর পিছন ফিরে তাকায়, ধারা আসছে, তবে মুখটা মনমরা। বিভোর দাঁড়ায়। ফজলুল পাশ কেটে যাওয়ার সময় প্রশ্ন করে, দাঁড়ালে কেন? যান আপনারা, আমি আসছি। ফজলুল একটা ক্রেভাস লাফিয়ে পার হয়, পিছু জেম্বা। ধারা আসে। বিভোর বলে, তাকাও। ধারা তাকায়। বিভোর সেকেন্ড কয়েক সময় নিয়ে ধারার ঠোঁটে চুমু আঁকে,
এরপর বলে, নার্ভাস হচ্ছ কেন? নার্ভাস হওয়ার কিছু নেই। ফাটলগুলো দেখে ভয় হচ্ছে, কেমন ভয়ঙ্কর দেখতে, চারিদিকে বরফ, মাঝে বড় ফাটল। আমি পড়লে আমার উপর বরফের স্তূপও পড়বে, ভাবলেই কেমন কাঁপুনি উঠছে। কিচ্ছু হবে না, সামনে তো আরো ভয়ঙ্কর জায়গা আছে। জানি আমি। তাহলে সামান্য ফাটল দেখে নার্ভাস হচ্ছ কেন? আর নার্ভাস হব না। গুড গার্ল, চলো। বড় বড় ক্রিভাসের উপর দিয়ে মই বেয়ে বেয়ে চলছে ওরা। সঙ্গে আছে জেম্বা। 2.5 ঘন্টা হেঁটে অনেকটা উঠে চলে এলো। এখান থেকে বেস ক্যাম্প একদম ছোট দেখাচ্ছে। সামনে পুমরি, লিলটন, লোলো স্পষ্ট সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এভারেস্টের কিছুই দেখা যাচ্ছে না। বরফের উঁচু উঁচু স্তম্ভ দেখা যাচ্ছে, বিচিত্র তাদের আকৃতি। আরও খানিকটা হেঁটে বেশ ক্লান্ত হয়ে পড়ে ওরা 4 জন। এবার ফেরার পালা। বেলা প্রায় 12:30টায় বেস ক্যাম্পের তাঁবুতে ঢোকে ওরা। আজই প্রথম পর্বতারোহণের পাট নেওয়া হলো, তাই স্বভাবতই সবাই পরিশ্রান্ত। লাঞ্চ সেরে শুয়ে পড়ে। বাকি দিনটা আগের 2 দিনের মতোই কাটে। আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয় ইকো এভারেস্ট এক্সপিডিশন দলটি আগামীকাল ক্যাম্প 1-এ যাবে। রাতে ওইখানে থেকে পরের দিন আবার ফিরে আসবে বেস ক্যাম্পে। তারপর 2-1 দিন বিশ্রাম নিয়ে আবার এগোবে। ওরা এখন আছে 17,500 ফুট উচ্চতায়, আর লক্ষ্য 29,028 ফুট উচ্চতায় পৌঁছানো। এই বিশাল উচ্চতা একবারে আরোহণ করা যায় না, ধাপে ধাপে আস্তে আস্তে উঠতে হয়। আগামীকাল তারই প্রথম ধাপ বা প্রাথমিক পর্ব বলা যায়। ক্যাম্প 1-এ গিয়ে আবার ফিরে আসার কারণ এতে প্রতিনিয়ত পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া যাবে, যাতে অসুবিধায় পড়তে না হয়। এই অ্যাক্লাইমেটাইজ করতে করতে এগোনো ছাড়া উপায় নেই, অন্যথায় অচেনা পরিবেশ যখন তখন থাবা বসাতে পারে অনভ্যস্ত শরীরের ওপর। গরজ পরদিন ঠিক ভোর 3টায় ঘুম ভাঙিয়ে দিল। ধারা কিছুতেই ঘুম থেকে উঠতে চাইছে না। রাত করে ঘুমিয়েছে। বিভোরের বুকের পশম গুনতে লেগেছিল, কতটুকু সফল হয়েছে কে জানে। বিভোর মাঝপথে ঘুমিয়ে পড়ে। ধারাকে ডেকেও তোলা যাচ্ছে না, আরও করে ঘুমাচ্ছে। বিভোর ঘুমন্ত ধারার গালে 2 আঙুল চেপে ধরে। সামনের 4টা দাঁত ভেসে ওঠে। বিভোর ব্রাশ করিয়ে দেয়, তখন ধারার ঘুম ছুটে যায়। উঠে ব্রাশ করে তৈরি হয়। 3:30টায় বেরিয়ে পড়ে পুরো দল। প্রথমে পাথুরে পথে চলা, তারপর একসময় বেস ক্যাম্প অঞ্চল পার হয়ে বরফের রাজ্যে পৌঁছে। নানা আকারে নানা আকৃতির তুষার স্তূপ ধোয়ার মতো হাওয়া হয়ে উড়ে বেড়াচ্ছে, চোখে তা স্পষ্ট। ধারা বিমোহিত হয়ে বলে, কি অপরূপ সৌন্দর্য। বিভোর বলল, বেশি সুন্দর জিনিসে বিষ বেশি। ধারা ভ্রু বাঁকায়, তোমার খালি অলক্ষণে কথা। বিভোর হাসল। একজনের পিছনে আর একজন লাইন ধরে পরপর চলছে দলটি। বরফের ময়দান পার হয়ে খুম্বু আইসফল জোনে আসে ওরা। জুতার তলায় লাগিয়ে নেয় ক্র্যাম্পন। খুম্বু আইসফল জোন বরাবর শুধু বরফের ফাটল। কখনো খাড়া আইসওয়াল দিয়ে উঠেছে, কখনো আবার নামতে হচ্ছে। আইসওয়াল দিয়ে ওঠার পথে দড়ির সাহায্যে উঠতে হচ্ছে। ছোট বড় ক্রেভাস আছে একটার পর একটা। কিছু ক্রেভাসে আলো পড়লে দেখা যাচ্ছে অন্তত 10 থেকে 12 ফুট গভীরতার গর্ত। সামনে একটি বড় ক্রেভাস। বিভোর টর্চের আলো নিচে ফেলে। অন্ধকার ছাড়া কিছু দেখা যাচ্ছে না। এই ক্রেভাসের গভীরতা মাপার কারসাধ্যি। একজন একজন করে মই দিয়ে ক্রেভাস পার হচ্ছে, সাবধানে পা ফেলে। এলোমেলো পা পড়লে সোজা অন্ধকারের অতলে হারাতে হবে। একসময় ধারার সিরিয়াল আসে। ধারা বিভোরের দিকে তাকায়। বিভোর চোখের ইশারায় সাহস দেয়, তবে ভেতরে ভেতরে ভাঙচুর হচ্ছে। ধারা মইয়ের ধাপে ধাপে জুতার ক্র্যাম্পন লাগিয়ে লাগিয়ে চলছে। মাঝখানে আসতেই মইটি দুলতে থাকে। ভয় আত্মা কেঁপে ওঠে। সমস্ত আত্মবিশ্বাস, মনের জোর, লক্ষ্য, দুর্নিবার জেদ সব দুলতে থাকে। পেছনে ঘুরে তাকাতে ঘাটটা একটু বাঁকায়, তখনই বিভোরের চিৎকার কানে আসে, পেছনে তাকানোর দরকার নেই, ধীরে ধীরে সোজা হাঁটো, মনের জোর বাড়াও। ধারা জোরে নিঃশ্বাস ফেলে, এক পা করে ফেলে। বিভোরের হৃৎপিণ্ড কাঁপছে দ্রুত গতিতে, জপ করছে আল্লাহর নাম। ধারা যখন শেষ মাথায়, তখন পাশের একটি তুষার স্তূপ গুড়গুড় আওয়াজ তুলে ভেঙে পড়ে। ধারার সাথে বিভোরের নিঃশ্বাস থেমে যায়। বিভোর চিৎকার করে ওঠে, বি কেয়ারফুল ধারা, ভয় পেও না, কিছু হবে না তোমার। ধারা লাফ দিয়ে ময়ের পর্ব শেষ করে।
এরপর আসে খাড়াছড়াই পথে দড়িতে জোমার লাগিয়ে টেনে টেনে চলছে ওরা। জোমার দড়ির বরাবর সামনের দিকে এগোয়, পেছন দিকে আসে না। এই জোমারে লাগানো থাকে কাঁটা, সেটা দড়িতে আটকে থাকে। ধারা হাঁপাচ্ছে, এমনকি সবারই কষ্ট হচ্ছে খুব। হাড় হিম করা ঠান্ডা চারিদিকে, চোখের সামনে বরফ থেকে নির্গত হচ্ছে রক্ত হিম করা ঠান্ডা ধোঁয়া। শরীর বিদ্রোহ করতে চাইছে বিশ্রামের জন্য। ধারার নিঃশ্বাসের সাথে ঠান্ডা ঢুকছে সর্বাঙ্গে। গরম কাপড় থাকা সত্ত্বেও শরীর শীতল হয়ে আসছে। ইতিমধ্যে একজন রক্ত বমি করেছে। যিনি বমি করেছেন তিনি কোনো প্রশিক্ষণ ছাড়াই এভারেস্ট জয় করতে এসেছেন। হয়তো কখনো ঠান্ডায় থেকেও অভ্যাস নেই। গুনে গুনে পা ফেলেছে সবাই। প্রথমে 100 পা, তারপর মিনিট কয়েক বিশ্রাম, তারপর কমতে কমতে 30 পা করে। খুব কষ্ট হচ্ছে বিভোরের। ধারার রীতিমতো শ্বাসকষ্ট শুরু হয়েছে, বুকে হাঁপড়ের মতো উঠছে নামছে। আচমকা ধারা বমি করা শুরু করে। এদিকে রাতভি তাড়া দিচ্ছে, জলদি চলো। বিভোরের পায়ে কিছুটা জোর থাকলেও ধারা একদম নিস্তেজ হয়ে এসেছে। বিভোর এক হাতে ধারাকে ধরে, আর কিছুটা হেঁটে বিভোরও ক্লান্ত হয়ে পড়ে খুব। ধারার চোখ মুখের রং পাল্টাচ্ছে। একটু বসে ধারাকে বুকের সাথে চেপে ধরে। রাতভি বিস্কুট জল এগিয়ে দেয়। বিভোর খায়, ধারাকে খাওয়ায়। ধারার হাঁপানি কমে আসে, আবার হাঁটা শুরু হয়। কিছুক্ষণ যেতেই ধারা আবারও বমি করে, নিস্তেজ হয়ে পড়ে। তার উপর ওরা এখন যে এলাকায় আছে সেটি বড় বিপজ্জনক। যে কোনো সময় এখানে আইস টাওয়ারের অংশ ভেঙে পড়তে পারে। রোদভি বারবার তাড়া দিচ্ছে তাড়াতাড়ি হাঁটতে। ধারা চেষ্টা করছে নিজেকে সামলানোর, পারছে না। দলের অনেকে পিছনে পড়ে রয়েছে। লড়া নাকি জ্ঞান হারিয়েছে। লড়ার শেরপা লড়াকে কোলে করে নিচে নেমে গিয়েছে বেশ কিছুক্ষণ আগে। মেয়েটা কি প্রস্তুত না এভারেস্ট জয়ের জন্য? মরতে এসেছে। রোদভি কিছুটা দূরত্বে আছে। বিভোর ধারার সম্মুখ বরাবর একটি আইস টাওয়ার। ধারা আর হাঁটতে পারছে না। রোদভি হঠাৎ চিৎকার করে নেপালি ভাষায়। রোদভি কথা শেষ করার আগে বিভোর সামনে তাকায়। বড় আইস টাওয়ারটি ঝুঁকছে ধীরে ধীরে। বিভোর তাড়া দেয়, ধারা উঠো, প্লিজ চেষ্টা করো। ধারা কান্না মিশ্রিত কণ্ঠে বলে, পারছি না, পা দুটি অবশ হয়ে আছে। বিভোর আর কিছু না ভেবে দ্রুত ধারাকে কাঁধে তুলে নেয়। কিন্তু একই, সে সামনে এগোতে পারছে না। শরীরটা আর কুলোচ্ছে না। পা দুটি স্তব্ধ হয়ে গেছে। বিভোরের বুক ধরফর ধরফর করতে থাকে। মনে মনে আল্লাহর সাহায্য কামনা করে। আল্লাহ, প্লিজ এত নিষ্ঠুরতা করো না, সাহায্য করো। রোদভি চেঁচাচ্ছে। বিভোর চোখ বুজে দ্রুত পা ফেলে দৌড়ানোর চেষ্টা করে। ততক্ষণে আইস টাওয়ার মাথার উপর পড়ে যেতেও পারে সে জানে। বিকট আওয়াজ তুলে কিছু একটা পড়ে। বিভোর চোখ খুলে, তার চেয়ে মাত্র 1 হাত দূরে আইস টাওয়ারের বড় একটি অংশ পড়ে চুরমার হয়ে গেছে ভেঙে। ধারাকে ওইভাবে কাঁধে রেখে এলোমেলো পা ফেলে বিভোর এগোচ্ছে। মাথার উপর কড়া সূর্য, কষ্টটা দ্বিগুণ হচ্ছে। বরফ থেকে প্রতিফলিত হচ্ছে সূর্য রশ্মি, আর তাতেই শরীর আরও তেতে যাচ্ছে। প্রচণ্ড তেষ্টা পাচ্ছে, অথচ জল নেই এক ফোঁটা। পেছনে তখন ফজলুল, প্রভাস, জেম্বার দেখা মিলে। ওরা এসে জানায় একজনের ওপর আইস টাওয়ার ভেঙে পড়েছে, বাজেভাবে জখম হয়েছে। দ্রুত তাকে নিচে নামানো হচ্ছে। প্রভাস, ফজলুল বমি করেছে 3 বার। অবশেষে 2টা নাগাদ ওরা পৌঁছে ক্যাম্প 1-এ। বরফের ময়দানে পরপর তাঁবু লাগিয়ে ক্যাম্প 1 তৈরি হয়েছে। বেশ খানিকটা জায়গা জুড়ে বিভিন্ন দলের তাঁবু। কোনোটায় লোক আছে, কোনোটায় নেই। কেউ ক্যাম্প 2-এ উঠে গেছে, কেউ বা বেস ক্যাম্পে ফিরে গেছে, কেউ বা মালপত্র রেখে গেছে, আবার আসবে। ধারাকে স্লিপিং ব্যাগে শুয়ে পাশে শুয়ে পড়ে নিজে। রোদভি পরিষ্কার বরফ সংগ্রহ করে গলিয়ে জল করে। ধারার শ্বাসকষ্ট বেড়েই চলেছে, কথা বলতে পারছে না। বিভোর ছোট তেলের বোতল বের করে রোদভির হাতে দেয় গরম করে দেওয়ার জন্য। রোদভি অবাক হয়ে জিজ্ঞাসা করে, আমার ওয়াইফের জন্য? রোদভি আর প্রশ্ন করে না, তেল গরম করে এনে দেয়। বিভোর তখন বলে, ওর ঠান্ডা বেশি লাগলে বুকে পিঠে তেল দিতে হয়, তাহলে ঠিক হয়। আমাকে কেউ দেখো না এখন, তাঁবুতে যেন কেউ না আসে, দেখবে। রোদভি মাথা নাড়ায়। বিভোর তাঁবুতে ঢুকে ধারার বুকে পিঠে তেল মালিশ করে দেয়। ধারার ঘন নিঃশ্বাস থেমে আসে উষ্ণতায়।
তবে ক্লান্তি খুব শরীরে। বিভোর পাশে শুয়ে ধারাকে জড়িয়ে ধরে বুকের সাথে। ধারা বলে, আমি কি পারবো?